আজকে আবারও আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলেজের বাকি যে অংশটুকু রয়েছে সেটা আলোচনা করব। এর আগে আমি জানিয়েছিলাম যে মাইন্ডজোন তাদের অনলাইন ক্লাস চালু করেছে, এটা তারই অংশ। তো তোমরা পারলে অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে রাখবে। তো চলে যাচ্ছি আজকের প্রবলেমে। আজকে আমি দ্বিতীয় ক্রমের অন্তর্কলেজের আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম আলোচনা করব। তো সেই প্রবলেমে কি বলা রয়েছে, আমাদের দেওয়া আছে এই ধরনের যে 2x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 হলে একটা রেজাল্ট রয়েছে, সেটা আমাদের দেখাতে হবে। তো এই ধরনের সমস্যা আমরা অনেক ওয়েতে করতে পারি। আমি যে প্রসেসটা করব সেটা মনে হচ্ছে অনেকখানি সহজ বলে মনে হবে তোমাদের। কি করতে পারি আমরা, সূচক নিয়ম অনুযায়ী যেটা জানি যে y টু দি পাওয়ার আমাদের -1/5 রয়েছে। তো আমরা জানি যে a টু দি পাওয়ার -2 সমান 1/a²। তো সেই মতো করে যদি এই অংশটাকে আমরা ভেবে নিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেকখানি ইজি হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখে নিচ্ছি যে 2x ইকুয়ালস টু y টু দি পাওয়ার 1/5 প্লাস 1/y টু দি পাওয়ার 1/5। ওকে, একটু সরল করে নিচ্ছি, তাহলে কি পাবো না 2x সমান y টু দি পাওয়ার 2/5 প্লাস 1 নিচে y টু দি পাওয়ার 1/5, অর্থাৎ জাস্ট আমরা লসাগু করে যোগ করে দিয়েছি। এরপর আমরা গুণ করে দেবো। তাহলে কি পাবো, আগে আমরা এই পাঁচটাকে লিখে নিচ্ছি, অর্থাৎ y টু দি পাওয়ার 2/5, y টু দি পাওয়ার 2/5 কে আমরা ভাবতে পারি y টু দি পাওয়ার 1/5 এর হোল স্কয়ার প্লাস 1 সমান আমরা লিখতে পারি 2x ইনটু y টু দি পাওয়ার 1/5। ওকে, এরপর পুরো অংশটাকে আমরা লেফট সাইডে বা বাম দিকে নিয়ে চলে আসছি। তাহলে কি পাবো, y টু দি পাওয়ার 1/5 মাইনাস 2x ইনটু y টু দি পাওয়ার 1/5 প্লাস 1 সমান 0। অর্থাৎ এই অংশটাকে আমরা ভাবতে পারি যে y টু দি পাওয়ার 1/5 এর একটা দ্বিঘাত সমীকরণ। y টু দি পাওয়ার 1/5 এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু y টু দি পাওয়ার 1/5 প্লাস 1। তো এটা যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ, আমি এখান থেকে যদি y টু দি পাওয়ার 1/5 এর মান বের করার চেষ্টা করি তো আমরা সিধর আচার্যের ফর্মুলা ইউজ করতে পারবো। তোমরা সবাই জানো সিধর আচার্যের ফর্মুলা, যে ax² প্লাস bx প্লাস c সমান 0। এই সমীকরণ থেকে সরাসরি x এর মান আমরা সিধর আচার্যের নিয়ম অনুযায়ী এইভাবে বের করতে পারি, x সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac/2a, যেখানে a আমাদের নট ইকুয়াল টু 0 হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে যদি ভাবি, আমাদের a বলতে এখানে রয়েছে 1, b হচ্ছে আমাদের -2x এবং c 1। তাহলে y টু দি পাওয়ার 1/5 সমান আমরা লিখতে পারি -b অর্থাৎ 2x প্লাস মাইনাস √b², এই অংশটার হোল স্কয়ার অর্থাৎ হচ্ছে 4x², b² মাইনাস 4ac অর্থাৎ 4 ইনটু 1 ইনটু c হচ্ছে আমার এখানে 1 ডিভাইডেড বাই 2a অর্থাৎ 2 ইনটু 1। স্টেপ বাই স্টেপ করলে আমাদের সমস্যা হবে না। তো আরেকটু ক্যালকুলেশন করে নিচ্ছি আমরা এখান থেকে। এই ভেতরের অংশ থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে সেটা বাইরে স্কয়ার রুট বা বর্গমূল হওয়ার পরে আমরা 2 পাবো। তো সাথে সাথে আমরা লিখতে পারি 2x প্লাস মাইনাস 2 ইনটু √x² মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এবারে আমরা লব থেকে 2 কমন নিয়ে হরের সাথে কাটাকুটি করে দিতে পারি, অর্থাৎ আমরা পেয়ে যাব x প্লাস মাইনাস √x² মাইনাস 1। এখানে যেহেতু প্লাস মাইনাস রয়েছে তাই আমরা দুটো অংশ নিয়ে করতে পারি। তো আমি এখানে পজিটিভ অংশটা নিয়ে করব, অর্থাৎ পজিটিভ স্কয়ার রুটটা নিব। তাই আমি এখানে লিখে নিচ্ছি y টু দি পাওয়ার 1/5 সমান x প্লাস √x² মাইনাস 1, ধনাত্মক বা পজিটিভ মান নিই। আমরা ঋণাত্মক মান নিয়েও করতে পারি কিংবা একসাথে প্লাস মাইনাস অংশটা নিয়েও করতে পারি, তবে যে কোনো একটা পার্ট করে নেওয়ার মাধ্যমেও আমরা দেখাতে পারি। তো এর পরের স্টেপে আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের y টু দি পাওয়ার 1/5 সমান এটা রয়েছে, তাহলে আমরা লিখতে পারি y সমান
x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 5। তো এই অংশটাই কিন্তু আমাদের ভাইটাল, অর্থাৎ যেভাবেই হোক না কেন আমরা এখানে যেহেতু পৌঁছতে পেরেছি, এরপর আমরা কিন্তু বাকি রেজাল্টটা করতে পারি। তো এরপর কি করব, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তারপর আবার একবার ডেরিভেটিভ করব, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। তো প্রথমেই আমরা x এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, এখানে বাম দিকে আমাদের y রয়েছে, তো আমরা লিখতেই পারি dy বাই dx সমান, মনে মনে আমরা ভাবতে পারি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ হচ্ছে, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হয়, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা লিখতে পারি 5 ইনটু x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 অর্থাৎ 4। কিন্তু আমার তো x নেই, আছে এই অংশটা, তো এই অংশটারও ডেরিভেটিভ করতে হবে। তো ইনটু 1 প্লাস এই অংশটার ডেরিভেটিভ আমরা অনেকবার করেছি এর আগে, এটা আমরা পেয়ে যাব x বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। তো একটু সরল করে নিচ্ছি আমরা, তাহলে 5 ইনটু x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, লসাগু করে নিলাম x স্কয়ার মাইনাস 1 রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 প্লাস x। এবার আমাদের এখানে পাওয়ারটা 4 ছিল, তার সাথে এই অংশটা আমাদের যদি গুণ হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো না, অংশ পুরোটাই আমাদের চলে আসবে হোল টু দি পাওয়ার 5। তাহলে আমরা লিখতে পারি 5 ইনটু x প্লাস রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। আগের মতই আমরা এই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 টাকে বাম দিকে আমরা গুণ করে দেব। তো বাম দিকে গুণ করলে কি পাবো, রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 dy by dx। ওকে, this is equals to 5 into x plus root over of x square minus 1 এর whole to the power 5। এরপর আমরা আবার একবার ডেরিভেটিভ করে দেব। তো আবার একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, বাম দিকটাতে করে নিচ্ছি আগে, বাম দিকটাতে ডেরিভেটিভ করে নিই শুরুতে, তাহলে লিখে নিচ্ছি আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো বাম দিকটা করলে কি পাবো না, প্রথমে আমরা এই অংশটাকে রেখে দিচ্ছি, অর্থাৎ root over of x square minus 1 dy by dx এর ডেরিভেটিভ d2y by dx2। এরপর আমরা এই অংশটার ডেরিভেটিভ করব, এটাকে রেখে দেব, তাহলে আমরা লিখতে পারি প্লাস x by root over of x square minus 1 dy by dx থেকে গেল। তাহলে বাম দিকের ডেরিভেটিভটা আমাদের কিন্তু এই অংশে আমরা পেয়ে গেলাম। ডান দিকে যেটা রয়েছে সেটা কিন্তু আবার একই ভাবে আমরা ডেরিভেটিভ করে এই জায়গাতে এসে পৌঁছাবো, অর্থাৎ আমি এই অংশটা ক্লিয়ার করে দিচ্ছি। শুধু একটা জায়গা আমাদের একটু কাজ করতে হবে, আমাদের এখানে 5 ছিল আর একটা 5 আসবে, অর্থাৎ 25 হয়ে যাবে। ওকে, এরপর সবাইকে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 দিয়ে গুণ করে দাও। তো গুণ করে দিলে আমরা কি পাবো, x স্কয়ার মাইনাস 1 ইনটু d2y বাই dx2 প্লাস x dy by dx is equal to 25 ইনটু এই অংশটা আমাদের অলরেডি আগে থেকে y ছিল, তো আমরা লিখতে পারি 25y। আর আমাদের রেজাল্টে যেভাবে রয়েছে, অর্থাৎ এটাকে y2 এটাকে y1 আকারে লেখা রয়েছে, সেটাও আমরা লিখতে পারি। তো এইভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলো সলিউশন করতে পারি। আমরা প্লাস নিয়ে করেছি, মাইনাস নিয়ে করলেও সেম রেজাল্ট আসবে, একসাথে প্লাস মাইনাস নিয়েও আমরা দেখাতে পারি। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আরেকটা প্রবলেম আমি দেখিয়ে নিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য। এই ধরনের একটা প্রবলেম আমরা চয়েস করছি যে ক্যাপিটাল f of x সমান স্মল f of x ইনটু phi x। তার একটা রেজাল্ট দেখাতে হবে এবং এখানে বলে দেওয়া রয়েছে যে f dash x ইনটু phi dash x is equals to a। এই ধরনের প্রবলেম আমি আগেও আলোচনা করেছি, তো আরেকবার বলে নিচ্ছি। তো আমাদের এখানে কি রয়েছে না, প্রোডাক্ট আকারে রয়েছে, গুণফল আকারে রয়েছে। আমরা যে রেজাল্টটা দেখাতে চাই সেটা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো প্রথমেই আমরা একবার ডেরিভেটিভ করে নিচ্ছি x এর সাপেক্ষে, তাহলে আমরা লিখে নিতে পারি এইভাবে x এর সাপেক্ষে অবকলন করে পাই।
x এর সাপেক্ষে অবকলন করে নিচ্ছি। তো আমরা ক্যাপিটাল f এর ডেরিভেটিভকে এইভাবে লিখছি f dash of x। তো এখানে গুণ আকারে রয়েছে মানে একটা অংশকে রাখবো এবং এট এ টাইম এক একটা অংশ করে আমরা ডেরিভেটিভ করব। তাহলে স্মল f of x থাকলো 5x এর ডেরিভেটিভ আমাদের 5 dash of x প্লাস fx এর ডেরিভেটিভ আমাদের f dash of x 5x আমাদের থেকে গেল। আমরা যে রেজাল্টটা প্রমাণ করতে চাই সেখানে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, তাই এই অংশটাকে আমরা আবারও একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাই আমরা লিখে নিচ্ছি আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো জাস্ট আরেকবার ডেরিভেটিভ করে নিচ্ছি আমরা। তো বাম দিকটাতে আমরা পেয়ে যাব f ডবল ড্যাশ x, ডান দিকটাতে এখানেও গুণ আকারে রয়েছে, এখানটাতেও গুণ আকারে রয়েছে। তো এই অংশটাকে আমরা গুণ আকারে ডেরিভেটিভ করলে প্রথমে আমরা f of x কে রেখে দিলাম, pi dash x এর আরেকবার ডেরিভেটিভ করলাম pi ডবল ড্যাশ x, ওকে, প্লাস fx এর একবার ডেরিভেটিভ করলাম অর্থাৎ f dash x pi dash x আমাদের থাকলো। অর্থাৎ এখানে গুণ আকারের অংশটাকে আমরা ডেরিভেটিভ করে নিলাম। এরপর এখানেও আবার গুণ আকারে রয়েছে, তার আবার ডেরিভেটিভ করব। তো কি পাবো আমরা? প্রথমে f dash x কে আমরা রেখে দিলাম, phi x এর ডেরিভেটিভ phi dash of x প্লাস f dash এর ডেরিভেটিভ করে নিচ্ছি অর্থাৎ f ডবল dash of x ইনটু phi x আমাদের থেকে গেল। এবার পুরো অংশটার দিকে একটু খেয়াল করো। পুরো অংশটার দিকে খেয়াল করলে আমরা এই জায়গাটা যদি দেখি আমাদের রয়েছে কিন্তু f dash x ইনটু phi dash x একসাথে, তাহলে একটা আর একটা দুটো টার্ম হয়ে যাচ্ছে। তো পরের স্টেপে আমরা কি করব, এই অংশটাকে দুটো টার্ম আকারে লিখে নেব অর্থাৎ ক্যাপিটাল f ডবল ড্যাশ x সমান স্মল f of x pi ডবল ড্যাশ of x প্লাস স্মল f ডবল ড্যাশ of x phi x প্লাস 2 ইনটু f dash of x phi dash of x। আমাদের এই অংশটা কিন্তু দেওয়া রয়েছে a, তো আমরা পরে বসিয়ে নেব এই জায়গাটায়। এখন কি করছি আমরা, উভয় পক্ষকে f অর্থাৎ বাম দিকে আমরা f দিয়ে ডিভাইড করব আর ডান দিকে আমরা f of x ইনটু phi of x লিখে নেব। অর্থাৎ পুরো রেজাল্টটাকে আমরা fx দিয়ে ডিভাইড করছি, কিন্তু বাম দিকে আমরা ক্যাপিটাল f of x রাখবো, ডান দিকে এই গুণফলটা রাখবো। তাহলে কি পেয়ে যাব আমরা লিখতে পারি ক্যাপিটাল f ডবল ড্যাশ of x divided by capital F of x. This is equals to small fx pi double dash of x divided by যেটা আমাদের ক্যাপিটাল fx ছিল অর্থাৎ small fx into pi x, সেটা আমরা লিখব small fx into pi x প্লাস এই অংশটা অর্থাৎ f double dash of x into phi of x divided by fx into pi x প্লাস আমরা আগেই বলেছি যে এই অংশটা আমাদের দেওয়া রয়েছে a, তাই আমরা বসিয়ে দিচ্ছি 2a divided by f of x phi of x। এবার পুরো রেজাল্টটার দিকে একটু খেয়াল করুন। এখানে আমাদের f of x মাইনাস করে যাবে, এখানে phi x মাইনাস করবে। তো আমরা সরাসরি লিখে নিচ্ছি ক্যাপিটাল f ডবল ড্যাশ বাই ক্যাপিটাল F সমান phi ডবল ড্যাশ বাই phi প্লাস f ডবল ড্যাশ বাই f, এখানে phi টা কেটে গেল, এবং শেষ টার্মে আমরা লিখতে পারি 2a ইনটু f ইনটু phi। তো এইভাবে আমরা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজের সমস্ত প্রবলেমগুলো মোটের উপরে আলোচনা করে নিলাম। এখন আরেকটা বিশেষ অংশ আলোচনা করব, সেটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতা। যদিও কিছুটা অংশ আমি আলোচনা করেছিলাম, তো তার একটুখানি অংশ আলোচনা করে নিতে চাই। অন্তর্কলন যোগ্যতা অর্থাৎ কোনো একটা অপেক্ষক অন্তর্কলন যোগ্য হবে কিনা আমরা জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। অন্তর্কলন যোগ্যতা, অন্তর্কলন যোগ্যতা আমরা অন্তর্কলন বা অপকলন করে নিয়েছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তারপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শিখে নিয়েছি। এখন সেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স রয়েছে কিনা, অস্তিত্ব রয়েছে কিনা, বা অস্তিত্ব কখন থাকবে,
কি কারণে থাকবে না সেটাই আমরা জানি। আমাদের কোনো একটা অপেক্ষক y ইকুয়ালস টু f of x, আমরা অন্তর্কলনের সংজ্ঞা অনুযায়ী জেনেছি যে x এর সাপেক্ষে যদি অন্তর্কলন বা অবকলন করি অর্থাৎ dy বাই dx, সেটা আমরা কিভাবে লিখি? সেটা আমরা পেয়ে যাই লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এটা আমাদের ফর্মুলা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। এখন যেহেতু লিমিট রয়েছে, লিমিট h টেন্ডস টু 0 এর কথা বলা হচ্ছে, তাহলে এই লিমিটের অস্তিত্বের উপরে নির্ভর করছে আমাদের dy বাই dx অস্তিত্বে থাকবে কিনা। লিমিটের অস্তিত্বের উপরে নির্ভর করছে আমাদের dy বাই dx থাকবে কিনা, ক্যালকুলেশন করতে পারবো কিনা। লিমিটের অস্তিত্ব আছে কিনা কি করে আমরা বুঝি? না, লিমিটের অস্তিত্ব আছে কিনা সেটা বোঝার জন্য আমরা ডান দিকের লিমিট এবং বাম দিকের লিমিট অর্থাৎ বাম দিকের সীমা ডান দিকের সীমা আমরা বের করে থাকি। একটা লিমিট h টেন্ডস টু 0 প্লাস আর একটা লিমিট h টেন্ডস টু 0 মাইনাস করে ক্যালকুলেশন করে থাকি। তো সেই জন্য আমাদের এই লিমিটের অস্তিত্বের উপরে ডেরিভেটিভের অস্তিত্ব নির্ভর করছে। তাই এই লিমিটের অস্তিত্ব আমরা যদি দেখাতে চাই লিমিট h টেন্ডস টু 0 প্লাস কিংবা লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, ডান দিকের বা বাম দিকের লিমিট যখন আমরা এই দিকটাকে নেব, আমাদের যেহেতু ডেরিভেটিভ আমরা আলোচনা করছি, তাই ডান দিকের যখন লিমিট নেব সেটা হয়ে যাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা ডান দিকের অন্তর্কলন। আর যখন আমরা লিমিটটা বাম দিকের জন্য নেব, বাম দিকের সীমাস্থ মান নেব, তখন ডেরিভেটিভটা হয়ে যাবে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা বাম দিকের অন্তর্কলন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আমাদের পরিচিত একটা অপেক্ষক f of x equals to mod x, এই mod x ফাংশন x সমান 0 বিন্দুতে অন্তর্কলন যোগ্য কিনা আমরা চেক করব। তো f of x সমান mod x আমরা সন্ততার ক্ষেত্রে চেক করেছিলাম, এখন আমরা অন্তর্কলন যোগ্যতা দিয়ে চেক করব যে অন্তর্কলন যোগ্য কিনা। তো mod x সমান আমরা জানি x, কখন না যখন আমাদের x গ্রেটার দ্যান 0 হয়ে থাকে, এবং মাইনাস x পাই আমরা যখন x এর মানটা লেস দ্যান 0 হয়, আর ফাইনালি আমাদের 0 যখন x ইকুয়ালস টু 0। তো আমরা অন্তর্কলন যোগ্যতা চেক করতে চাই at x equals to 0, 0 বিন্দুতে অন্তর্কলন যোগ্য কিনা। তো আমরা ডান দিকের ডেরিভেটিভ আর বাম দিকের ডেরিভেটিভের কথা বলবো। তো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ l f dash of 0 এর কথা বলছি, বাম দিকের ডেরিভেটিভ অর্থাৎ বাম দিকের সীমাস্থ মান। আমাদের ডান দিকে যে অংশটা ক্যালকুলেশন করব অর্থাৎ লিমিটিং ভ্যালু, সেটা হবে আমাদের বাম দিকের সীমাস্থ মান, আর সেই রেজাল্টটাকে আমরা বলবো বাম দিকের অন্তর্কলন যোগ্যতার জন্য আমাদের অন্তর্কলন, বাম দিকের অন্তর্কলন বা বাম পক্ষের অন্তর্কলন, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো সেটা আমাদের কি হবে? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 0 প্লাস h মাইনাস f of 0 ডিভাইডেড বাই h, কারণ আমরা 0 পয়েন্টে পেতে চাই। আমাদের যদি এখানে a পয়েন্টে পেতে চাইতাম তাহলে f of a প্লাস h মাইনাস f of a লিখতাম। যে কোনো পয়েন্টের জন্য, জেনারেলি x পয়েন্টের জন্য হলে f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। তো আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f of 0 প্লাস h, 0 প্লাস h মানে হচ্ছে h, আমরা কোন কেসটা নিয়েছি? 0 মাইনাস অর্থাৎ লেস দ্যান কেসটা। তো লেস দ্যান কেসে আমাদের f of x এর মান হচ্ছে মাইনাস x, তাহলে f of h এর মান কত হবে? মাইনাস h, তাহলে মাইনাস h, আর f of 0 এর মান তো সর্বদাই 0 বলা আছে, মাইনাস 0 ডিভাইডেড বাই h। তো এটা লিমিটিং ভ্যালু যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? আমরা -1 পেয়ে যাচ্ছি। আবার আমরা ডান দিকের ডেরিভেটিভ অর্থাৎ r f dash 0 এর কথা যদি বলি, এই r f dash 0 আমরা কিভাবে পাবো? না লিমিট h টেন্ডস টু 0 প্লাস f of 0 প্লাস h মাইনাস f of 0 ডিভাইডেড বাই h। তো h প্লাস অর্থাৎ আমরা x গ্রেটার দ্যান 0 এর কেসটা নেব যেখানে আমাদের রয়েছে x, তাহলে f of 0 প্লাস h অর্থাৎ f of h সেই মানটা আমাদের কি হবে? h। তাহলে আমরা লিখতে পারি this is equals to limit h tends to 0 plus h minus 0 divided by h, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা 1। আমরা যে দুটো মান পেয়েছি, একটা পেয়েছি -1 আর একটা পেয়েছি 1। আমি শুরুতেই বলেছিলাম যে ডেরিভেটিভের সংজ্ঞাতে dy by dx সমান লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, অর্থাৎ লিমিট h tends to 0 প্লাস এবং লিমিট h tends to 0 মাইনাস
দুটো ক্ষেত্রেই আমাদের সীমাস্থ মান দুটোকে একই হতে হবে, তবেই কিন্তু আমাদের লিমিটের ভ্যালুটার এক্সিস্টেন্স থাকে, তাই না? তো সেই জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ তারা কিন্তু ডিফারেন্ট। তো তারা ইকুয়াল না হলে কিন্তু আমাদের অন্তর্কলনযোগ্য হবে না। তাই আমরা বলবো যে f of x mod x বা mod x অপেক্ষক x সমান 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। আর একটা বলি যে আমাদের mod x ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে x সমান 0 বিন্দুতে সন্তত। আমরা গ্রাফটার কথা যদি একটু ভাবি তাহলে আমরা দেখতে পাবো যে x সমান 0 বিন্দুতে, এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস হিসেবে যদি আমরা নিয়ে নেই, আমাদের এটা হচ্ছে গ্রেটার দ্যান 0 এর জন্য, এটা লেস দ্যান 0 এর জন্য, অর্থাৎ y x লাইন এটা, y x লাইন এটা। তখন কিন্তু আমরা দেখতে পেতাম যে x সমান 0 বিন্দুতেও ফাংশনের ভ্যালু পেতাম, অর্থাৎ mod x ফাংশন x সমান 0 বিন্দুতে সন্তত, কিন্তু mod x ফাংশন x সমান 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। অর্থাৎ এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি আমরা যে আমাদের সন্তত হলেই যে অপেক্ষক আমাদের অন্তর্কলনযোগ্য হবে তা কিন্তু নয়, এবং তার একটা উদাহরণ আমরা mod x ফাংশনকে নিতে পারি। তো এইভাবে আমরা অন্তর্কলনযোগ্যতা আমরা চেক করতে পারি। এরপর আমরা আরেকটা টপিকসের কথা একটু বলবো আজকে, যেটা হচ্ছে মধ্যমান উপপাদ্য। এই অংশটা একটু বলি। মধ্যম মান উপপাদ্য আমরা সংক্ষেপে বলি এমভিটি বা মিন ভ্যালু থিওরি। কোনো একটা অপেক্ষক যখন আমরা সংজ্ঞায়িত করি বা কোনো একটা অপেক্ষকের যখন আমরা সংজ্ঞা দিই, তখন তার ডোমেন অফ ডেফিনেশন বা সংজ্ঞার অঞ্চল কিন্তু উল্লেখ করতে হয় আমাদের। আমরা অনেক সময় উল্লেখ করি না, তার মানে হচ্ছে কি না সমস্ত বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, এটা কিন্তু আমরা ধরে নেব। জেনারেলি উল্লেখ করা না থাকলে আমরা সমস্ত বাস্তব মানের জন্যই ধরব। তো কোনো অপেক্ষক যদি আমাদের সংজ্ঞায়িত করা থাকে কোনো একটা অন্তরাল, অন্তরাল সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে, অন্তরাল আমাদের মুক্ত অন্তরাল, বদ্ধ অন্তরাল হয়, আবার হাফ ওপেন হাফ ক্লোজ, অর্থাৎ অর্ধবদ্ধ অর্ধ মুক্ত। কিরকম ব্যাপারটা না, আমরা এই যে অন্তরালটাকে বদ্ধ অন্তরাল বলেছি, অর্থাৎ সেই সমস্ত বিন্দুগুলো যারা কিনা a এবং b উভয় মানকে তো নেবে এবং এর মধ্যবর্তী সমস্ত মানকে নেবে, অর্থাৎ সেই সমস্ত x যারা কিনা a থেকে b এর মধ্যে সমস্ত বিন্দুগুলোকে নেবে, ইনক্লুডিং a and b, a এবং b কে সঙ্গে নিয়ে। আর যদি আমাদের a less than x less than b হয়, তখন আমাদের মুক্ত অন্তরাল a, b আকার আমরা লিখব। অনেক সময় এটাকে এইভাবেও নোটেশন দেওয়া হয়। আবার a less than equals to x less than b, অর্থাৎ একটা দিক বদ্ধ আর একটা দিক মুক্ত, তখন আমরা লিখব এইভাবে a, b। অনেক জায়গায় আবার এইভাবে লেখা হয় a, b এইভাবে। আরেকটা কেস হতে পারে যে a less than x less than equals to b, অর্থাৎ হাফ ওপেন হাফ ক্লোজ a, b, b এর দিকে আমাদের ক্লোজ, a এর দিকে ওপেন, কিংবা এইভাবে লেখা হয় a এর দিকে ওপেন b এর দিকে ক্লোজ। তো যে কোনো নোটেশন একটা ইউজ করলে আমাদের চলবে। এখন যেটা আলোচনা করছিলাম যে কোন ফাংশন f of x এর আমরা ডোমেন অফ ডেফিনেশন বা সংজ্ঞার অঞ্চলের মধ্যে সেই ফাংশনের বিহেভিয়ার বা ক্যারেক্টার বা চরিত্র আমরা আলোচনা করি, অর্থাৎ তার মধ্যে ফাংশনটা কিরকম বিহেভিয়ার পাবো, সেই আলোচনাটাই কিন্তু আমাদের মধ্যম মান উপপাদ্যে করা হয়। আমি আজকে একটুখানি অংশ বলবো, রোলের উপপাদ্যের কথা বলবো। তোমাদের সিলেবাসে দুটি অংশ রয়েছে, একটা রোল আর একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য। তো আমি আজকে রোলসের উপপাদ্যের কথা বলবো। রোলস থিওরি, এই রোলসের উপপাদ্যে কি বলা হয়েছে, আমরা যে ফাংশনের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য কিনা চেক করব, সেই ফাংশনটাকে আমাদের হতে হবে সন্তত। কোথায়? ওই বদ্ধ অন্তরালে। নেক্সট, অন্তর্কলনযোগ্য। অন্তর্কলনযোগ্য কোথায়? ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত অন্তরালে, এবং স্টার্টিং এবং এন্ডিং যে দুটো বিন্দু রয়েছে, প্রান্তিক বিন্দু দুটো রয়েছে প্রান্তের, অর্থাৎ f of a এবং f of b,
এই মান দুটোকেও সমান হতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া যদি একসাথে ফুলফিল করে তখন রোলসের উপপাদ্য কি বলছে যে আমরা ওই ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত অন্তরাল a, b এর মধ্যে একটা পয়েন্ট c পাবো যার জন্য আমাদের f' c সমান 0 হবে। অর্থাৎ c টা থাকবে a, b এর মধ্যবর্তী যে কোনো জায়গায়, যার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট c মাস্ট বি ইকুয়াল টু 0। তো c বিন্দুতে অপেক্ষকের ডেরিভেটিভটা 0 হবে। এই শর্ত তিনটি হচ্ছে রোলের উপপাদ্যের শর্ত। এই তিনটের যে কোনো একটা যদি আমাদের ফুলফিল না করে তাহলে কিন্তু রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। সহজ ভাষায় আবার উদাহরণটা নিয়ে আসছি আমি, যে f of x সমান mod x, আমাদের ইন্টারভ্যালটা দেওয়া রয়েছে এরকম -1, 1 এই অন্তরালে। তাহলে কি হবে? -1, 1 অন্তরাল, অর্থাৎ এর মধ্যে কিন্তু 0 পয়েন্টটা রয়েছে। তো mod x ফাংশন -1 থেকে 1 এর মধ্যে 0 পয়েন্ট কেন, অন্যান্য সমস্ত পয়েন্টের জন্যই আমরা সন্ততার ব্যাপারটা দেখাতে পারবো বা সন্তত হবে। কিন্তু একটু আগেই আমি দেখিয়েছি অন্তর্কলন যোগ্যতা দিয়ে যে x সমান 0 বিন্দুটা কিন্তু এই -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। আমাদের বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত অন্তরালের মধ্যে সমস্ত বিন্দুতে অন্তর্কলন যোগ্য হতে হবে। এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি পার্টিকুলার x = 0। সেই x = 0 পয়েন্টে f of x অন্তর্কলন যোগ্য নয়, তাহলে কিন্তু আমার আর কোনো কন্ডিশন দেখার দরকার নেই। যদি দেখতে চাই আমি তাহলে দেখতে পারি শেষটা। শেষে কি রয়েছে না a এবং b বিন্দুর জন্য f of x এর মান, সেটাও যদি এখানে খেয়াল করো f of -1 mod of -1 1, f of 1 mod of 1 1, সেটাও কিন্তু ইকুয়াল, অর্থাৎ সন্তত যে শর্ত সেটা স্যাটিসফাই করছে। f of a সমান f of b স্যাটিসফাই করছে, কিন্তু অন্তর্কলনযোগ্য নয়। তো যেহেতু অন্তর্কলনযোগ্য নয় তাহলে আমাদের ভাবার দরকার নেই, অর্থাৎ রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে না। আমি একটা एग्जांपल নিচ্ছি যেটার ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য হবে, এবং সেখানে আমরা দেখাবো যে সেই পয়েন্টটা অর্থাৎ সি পয়েন্টটাও কি হবে বা কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। খুব সহজ একটা एग्जांपल নিয়ে নিচ্ছি। আমরা ভেবে নিতে পারি এই ধরনের একটা ফাংশন f of x = x - 2 * x - 3। আমাদের বলে দেওয়া রয়েছে অন্তরাল 2, 3। একটু খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা গুণ করে দেই, গুণ করলে আমরা কি পাচ্ছি? এই ফাংশনটা আসলে x² - 5x + 6, তাই না? তো এটা যেহেতু অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক অপেক্ষক, তো বীজগাণিতিক অপেক্ষকের ক্ষেত্রে আমাদের সন্ততা কোনো ব্যাপার না, চেক করতে হবে না। যে কোনো বিন্দুর জন্য আমরা মান পাবো। এরকম নয় যে 2, 3 এর মধ্যে কোনো বিন্দু পেয়ে যাব যার ফলে আমরা f of x এর মান পাবো না, এরকম কিন্তু ঘটবে না। তাই আমাদের সন্ততার ব্যাপারটা চেক করার দরকার নেই, আমাদের বীজগাণিতিক অপেক্ষকের জন্য সন্তত হবেই। নেক্সট আমাদের অন্তর্কলন যোগ্যতার ব্যাপারটা আসছে। আমরা f of x সমান এটা পেয়েছি, তো f' যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? 2x - 5। তো 2, 3 বিন্দুর মধ্যে, অর্থাৎ এখানে আমাদের মুক্ত অন্তরালের কথা বলবো, তার মধ্যে কি হবে না এর সমস্ত মানই আমাদের থাকবে, অর্থাৎ দুটো শর্ত কিন্তু স্যাটিসফাই করে গেল। 3 নম্বরে f of 2, x এর জায়গায় 2 বসালে 0, f of 3, x এর জায়গায় 3 বসালেও 0, অর্থাৎ f of 2 এবং f of 3 both are equal to 0। তাহলে তারা সমান হয়ে গেল, অর্থাৎ রোলের উপপাদ্যের যে তিনখানা শর্ত সেটা কিন্তু স্যাটিসফাই করেছে। তাহলে কি হবে? তাহলে আমরা বলবো যে f' c সমান 0 হবে। এই c এর মানটা আমরা বের করে দেখাবো যে এই 2, 3 এর মধ্যে রয়েছে। তো f' c সমান 0 হলে পরে আমরা কি পাবো? 2c - 5 = 0। তো 2c - 5 = 0, এখান থেকে আমরা বলতে পারি 2c বা 2c = 5 বা c = 5/2। 5/2 মানে 2 পূর্ণ 1/2। ওকে, তো 2 পূর্ণ 1/2 তো অবশ্যই 2 এবং 3 এর মধ্যে রয়েছে, যদিও আমার বদ্ধ অন্তরাল লেখার দরকার নেই, মুক্ত অন্তরাল হলেই চলবে। তো আমরা এখানে বলে দিতে পারি যে 2 পূর্ণ 1/2 belongs to 2, 3। তাহলে আমাদের যে তিনখানা কন্ডিশন রোলের উপপাদ্যের জন্য সেটা যেমন স্যাটিসফাই করেছে, সাথে আমরা দেখালাম যে f' c এর মানটাও মুক্ত অন্তরালের মধ্যে রয়েছে। এটাই কিন্তু আমাদের রোলের উপপাদ্যে চেক করতে হয়। তো আমরা ডিটেইলসে আরো কিছু জানবো পরবর্তী পার্টে।
এবং ল্যাগ্রেঞ্জের উপপাদ্যের অংশটাও কিন্তু পরবর্তী পাঠে আলোচনা করব। ওকে, থ্যাংকস।